আজকে টপিক টপিকটা ইম্পর্টেন্ট। এই টপিকের উপরে প্রশ্ন দুই থেকে তিনটে আসে। ঠিক আছে, প্রথমে আমরা চলে যাই preposition টা দুইটা থাকে। হচ্ছে তোমার use of preposition, এটা কি appropriate preposition, use of preposition এটার উপরে কি আছে, appropriate preposition এটার উপরে কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে if you want to broaden your sentence, you have to know that and to use preposition. যদি আমরা একটা সেন্টেন্স বড় করতে চাই তখন কার প্রয়োজন হয়? প্রেপোজিশন প্রয়োজন। মনে করো আই ড্রাইভ দ্য কার, আমি গাড়িটি চালাই, এরপরে একটু বাড়াতে চাইলে দেখো প্রেপোজিশন অন দা রোড, কোথায়? রাস্তার উপরে গাড়িটি চালাই। আরো যদি বাড়াতে চাও ইন দা মর্নিং, আবার প্রেপোজিশনের ইউজ হচ্ছে। আরো যদি বাড়াতে চাও ফর রিচিং মাই অফিস, লাগতেছে প্রেপোজিশন। যত সেন্টেন্স প্লেস করতেছি তত কিসের প্রয়োজন হচ্ছে? প্রেপোজিশন। তো প্রিপোজিশনের যে ব্যবহারটা, এটা পরীক্ষায় বিসিএস থেকে শুরু করে সব জায়গায় এক দুইটা এমনি থাকে। একটা তো কমন, তিনটাও থাকে এক পরীক্ষা। ঠিক আছে, প্রিভিয়াস কোশ্চেন গালাগালি দেখবা, কোন পরীক্ষাতে দুইটাও আসছে, কোন পরীক্ষাতে কি তিনটাও আসছে। কিছু আসবে ইউজ থেকে, কিছু আসবে কি অ্যাপ্লিকেট প্রপোজিশন। তো আমরা প্রথমে ইউজ অফ প্রপোজিশনটা দেখি, তারপরে অ্যাপ্লিকেট প্রপোজিশন নিয়ে কি করবো আলোচনা করবো। সেটা আমাদের পরীক্ষায় স্মরণ করবে, আমাদের যেগুলো পরীক্ষায় আসে এগুলো আমাদের কি করে রাখতে হবে। ঠিক আছে, তাস use the preposition, appropriate preposition. এমনিতে preposition-এর কয়েকটা প্রকার রয়েছে, যেগুলি কাইন্ড স্পিকিং না জানলে চলে, তারপর একটু বলা। যেমন ধরো সিম্পল preposition। সিম্পল মানে হচ্ছে যে preposition একটি ওয়ার্ড দ্বারা গঠিত হয়েছে। যেমন ধরো ইন, আউট, কয়টা ওয়ার্ড? একটি ওয়ার্ড। আবার ধরো দুই নাম্বার প্রকার হতে পারে ডাবল preposition। ডাবল preposition হচ্ছে দুইটা দ্বারা একটা preposition গঠিত। যেমন ধরো ইন, সাথে একটা কি টু, কি হয়ে গেল ইনটু। যেমন ধরো আউট, সাথে একটা কি অফ, এটা হলো আউট। এগুলো preposition, এগুলো বলে কি ডাবল preposition। আরো আছে পার্টিসিপল preposition। preposition পার্টিসিপল রিগার্ডিং, বলো রিগার্ডিং, কনসিডারিং, ফলোইং, এগুলা পারপাস আইনজি, কিন্তু এগুলা দ্বারা preposition অর্থ বুঝে, বুঝায়। ফলোইং দ্বারা তোমার বুঝতে পারে আফটার, অ্যাকর্ডিং দ্বারা বুঝতে পারে অ্যাবাউট, কি এই আর কি অর্থগুলো। ওরা বইটা তেমন আসে না, জাস্ট জানার তারপর বলার। তারপর আসো ডিসমিস প্রেপোজিশন। প্রেপোজিশন ডিসমিস, ডিসমিস মানে ছদ্মবেশ। যেমন আমরা বলি ও ক্লক, বলে এট 7 o'clock। তো ও ক্লক মানে অফ ক্লক, এখানে অফ কি করা হয়েছে? ডিসমিস করা হয়েছে, ছদ্মবেশী, বেশি। তারপরে আরো আছে, যেমন ধরো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ যেমন ধরো বাই ডিড অফ, বাই বাই ডিড অফ আছে না, instead of, in spite of, এগুলোকে বলে প্রেপোজিশনাল ফ্রেজ। এগুলো পরীক্ষায় তোমরা অন্য অন্য জায়গায় পড়েছো, এই জায়গায় এগুলো প্রয়োজন নেই। তো আমরা দেখতে পারি কিসের ইউজ অফ প্রেপোজিশন। ইউজ অফ প্রেপোজিশন হচ্ছে, মনে করো একদম স্বাভাবিকভাবে যদি একটা প্রেপোজিশনের ব্যবহার দেখায়, মনে করো তুমি কোন একটা জিনিসের ভিতরে আছো, ঘুমের মধ্যে আছো, যে কোনো জায়গায়, কারণ মনের মধ্যে থাকতে হবে, তখন তুমি কি করো? তখন কি করবা? ভেতরে ভিতরেই আছে, মন হোক আর ঘর হোক আর বাড়ি হোক, যেই যা কিছু বোঝাই না কেন, ভিতরে বোঝাইলে আমরা কি করবো? ইংলিশ। এখন মনে সামওয়ান ইজ কামিং, কেউ আসতেছে দ্য রুম, তখন আমি কি ইউজ করবো?
তখন আমরা কি ইউজ করবো? ইনটু। কি ইউজ করবো? যেহেতু রানী চলমান কোন একটা জিনিসে প্রবেশ করতেছে, বাহির থেকে যদি কেউ ভিতরে প্রবেশ করে তাহলে আনসারটা কি হবে? কিন্তু আগে থেকে তো আছো, তাহলে ইন। এই যে তোমার একটা ফ্রেন্ড আছে এখন, তাহলে কি ইউজ করবো? ইনটু। আমরা কি সবসময় রুমের ভিতরে থাকবো না বাইরেও চলে যেত? তোমার যে বাসা থেকে এখন কি কল দেবে, তোমার আমার বন্ধু কল দেবে, বন্ধু কি কই? বলো আম আউট অফ দ্য রুম। বলো আম আউট অফ দ্য রুম, আমি রুমের ভিতরে আছি, বাহিরে আছি। এটাও বলতে পারো। অথবা তুমি বলতে পারো যে আউটসাইড, ইনসাইড, এটাও বলতে পারো। এখন মনে করো তুমি কারো পাশে বসে আছো, তুমি কি ইউজ করবো? বাই, সিট ডাউন বাই মি, আমার পাশে বসো। আরো যদি কাছাকাছি বুঝাও তাহলে ইউজ করতে পারো বিসাইড। ইউজ করতে পারো বিসাইড, এটা লেগে থাকবে। অ্যাডজাস্টমেন্ট, যেমন আজকে কি বৃষ্টির দিন, বৃষ্টির দিনে মানুষ রিক্সাতে বসে কিভাবে কিন্তু লেগেই থাকে। দেয়ার ইজ স্পেস, তখন কাউকে বললাম সিট ডাউন বিসাইড মি, তুমি আমার পাশে বসো। তো তোমরা যেটা বসছো এটা তো বাই, কিন্তু যদি সামওয়ান তোমাদের ফেভারিট পারসন থাকে কি বলবো? পার্কে দেখো না মানুষ বসে কিভাবে বসে, এদের কি স্যার আসসালামু বুঝলো না আলাইকুম। কি এদের মধ্যে পার্থক্য কি? তারপর আসো, মনে করো এই স্যার পাশ, সাউন্ড ক্লিয়ার না। কোন কাজ এখান থেকে শুরু করলো, কি হবে? ফ্রম, যেখানে শেষ করো সেটা কি হবে? টু। স্যার, যেমন তোমার ক্লাসটা ধরো 7 থেকে স্যার আপনার সাউন্ড ক্লিয়ার 9 আসছে না। পর্যন্ত, তুমি বলতে পারো ফ্রম 7 to 9। আবার তুমি প্লেস টু প্লেস বলতে পারো, ফ্রম স্যারের কানে হেডফোন নাই, ফ্রম টু, স্যার আই শুনতেছে না হ্যাভ, আমাদের কথা। আবার অ্যালোন ইউজ করতে পারো, আই হ্যাভ কাম ফ্রম মাই ভিলেজ। টুটা আমি বললাম ঘুরে আসছি, তুমি দেখছি, তোমাকে বলতে হবে ঘুরে আসছি, বলবো না তুমি ইচ্ছে, ঠিক আছে? অথবা তুমি লন্ডনে গিয়েছো, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ, লন্ডন রাষ্ট্রের মানুষ দেখতে গেছে, আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ টু লন্ডন বলা প্রয়োজন নেই, ফেসবুক বলতে পারো, যেহেতু বাংলাদেশ থেকে লন্ডন, ফেসবুকের মানুষ কি জানে না, তো তোমার উচিত কি জানিয়ে দাও। এত বড় খবর না জানালে কি হয়? জানানো উচিত, কি বলো? জানি ফ্রম মানে বিগিনিং অফ দ্য প্লেস, বিগিনিং অফ দ্য টাইম, আর টু হচ্ছে এন্ডিং অফ দ্য প্লেস, এন্ডিং অফ দ্য টাইম। ক্লিয়ার? আমার যাওয়াটা যার কাছে শেষ, আই গো টু ইউ, কার কাছে যাই? তোমার কাছে, তুমি শেষ, এই জন্য টু ইউ। আই কাম টু ইউ, তোমার কাছে আস, তুমি কি শেষ, শেষ বুঝাতে কি হবে? টু। ক্লিয়ার? তারপর আসো, এটা আসছে বই কি ট্রু। হ্যাঁ, মনে করো ভাইরাসের মাধ্যমে হানাহানি মারামারি একদম শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল মব যেটাকে আমরা বলি। একটা জিনিস মাধ্যমে কোনো একটা জিনিস ভ্যাট করে সেট করে যখন উল্টাপাল্টা হয়ে যাবে, এই জিনিসকে ইংরেজি ভাষায় বলা হয় ট্রু। বলো। আমাদের পরীক্ষা এখানে একটা রিভার ছিল, একটা গ্রাম ছিল, গ্রামের ভিতর দিয়ে একটা কি চলে গেছে? রিভার চলে গেছে, নদী। তো বলছে দ্য রিভার ফ্লোস, দ্য রিভার ফ্লোস দ্যাটস দ্য ভিলেজ, টু দ্য ভিলেজ। কারণ হ্যাড করে, স্যাড করে ভিতর দিয়ে চলে গিয়েছি, এই জন্য তাকে কি বলা হয়? ফ্লো বলে। এই যে আমরা এক পাশে শুরু করার থেকে বের হয়ে যাবে, তাকে ইংরেজি ভাষায় কি বলা হয়? ফ্লো বলে। ক্লিয়ার? এরপর আসো, কোনো একটা জন্য উপরে লেগে আছে, ইউজ করবে প্রিপোজিশন অন, ইউজ করতে অন, লেগে থাকবে। কারণ আমি তোমার ব্যাগটা ঘুরে আছি টেবিলের উপর, the bag, there is a bag on the table, there is a bag on the table. So এরপর যদি একটু উপরে বুঝায় গতিশীল জিনিস, working fan, fan is moving, fan is moving over the hat, over the, মাথার উপরে চিনি ফ্যানটা ঘুরছে, তুমি বললো যে ফ্যান ইজ মুভিং অন দা হেড, অন দা হেড বলে চুল টুল থাকবে? এ, যদি তো দ্য ফ্যান ইজ মুভিং অন দা হেড, তখন কি আমার চুল থাকবে?
অন দ্য ফ্লোর, উপরে লেগে আছে। ওভার মানে হচ্ছে কি টু, বেশি মানুষ। তার মধ্যে অ্যাবভ, অ্যাবভ মিন্স একদম দরাচর ভাই, স্কুল আবার অ্যাবভ স্কুল। তো কেনাডার অর্থ কি উপরে বসো। তারপর আসো আন্ডার, কোনো জিনিস যদি অধীনে বা কোনো জিনিস নিচে লেগে আছে, যেমন ধরো একটা কুকুর আছে টেবিলের নিচে আছে, তো হিয়ার ইজ আ ডগ আন্ডার দা টেবল, আন্ডার দা টেবল। টেবিল, টেবিল বলতে পায়ে সহকারে কিন্তু ওই উপরেই আন্ডার দা। আমার আন্ডার তোমরা কাজ করো, আন্ডারে পড়ো, তোমরা কাছাকাছি জিনিস। আর যদি বেশি দূরে হয় কি ইউজ করবা? বেল। দা poor people, the poor people live below the poverty line, below the poverty line। দারিদ্র সীমানা নিচে গরিবরা কি করে বসবাস করে। বাংলাদেশের গরিবরা যারা বসবাস করে একদম দারিদ্র সীমানার কি নিচে। এমন না যে আমরা থাকি তিন তলায়, এরা থাকে দুই তলায়, এরকম তো নয়। গরিবরা কি আমরা তিন তলা থেকে এরা দুই তলা থেকে, এরকম। ধনী থাকে তিন তলায়, গরিব থাকে কত দুই তলায়, এরকম। গরিব মানে এরা আলাদা একটা কি বস্তি এরিয়া আছে। গরিব নামে কি পরিস্থিতি কাছাকাছি ধরে কখনো গরিবদেরকে রাখবেন, গরিবদের ধনীদের স্টাফ রাখবে না। তারা মনে করে এখন সকল ধনীরা একটা পরিবেশ করা হতো, সোসাইটি এরা মেনটেন করে না। এই সোসাইটিতে কি থাকতে পারবে না গরিব থাকবে, কারণ তারা জানে গরিবের সাথে চললে তোদের ছেলেমেয়েরা এগিয়ে চলে, বাজে অভ্যাস শিখে ফেলবে। তারা মনে করে, এবং গরিবদেরকে তেমন ইম্পর্টেন্ট পার্সন মনে করে না। তবে মানুষ, আমরা মনে করি ম্যান ইজ কমপ্লিমেন্ট, ম্যান ইজ কমপ্লিমেন্ট ওয়ান অ্যানাদার। মানুষ হচ্ছে পরস্পর পরিপূরক। কি পরিপূরক হয় না? কম শোনা যাচ্ছে? এই ক্লাস শুনতে পাচ্ছ? স্যার প্রথম দিকের কিছু বুঝি নাই, কথাগুলো ক্লিয়ার ছিল না। স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে কিনা বলো। স্যার শোনা যাচ্ছে। আপনি হেডফোনটা স্যার কানে রাখলে আমরা মাঝে মাঝে আপনাকে একটু নক দিতে পারি আর কি। আচ্ছা আমি ওই সময় লাগাই না, একটু ভারী নেই বুঝছো। আচ্ছা স্যার প্লিজ স্যার, অবশ্যই একটু স্টুডেন্টরা। আমি লাগাই রাখছি, ঠিক আছে। আসো তাহলে। স্যার হ্যাঁ আমি ওভারঅল রিভিউ দিচ্ছি, তোমাদের প্রবলেম হবে না। দেখো, আপ মানে কি উপরেই বুঝে, আবার দেখো ডাউন অর্থ কি নিচে বুঝে। আপ অ্যান্ড ডাউন হচ্ছে যেখানে আমরা আসা যাওয়া আছে, যেমন আমরা সিএনজি যদি ভাড়া করি, প্রাইভেট কার যদি ভাড়া করি, অনেক সময় বলি যে ভাই ঢাকা আমি যাব আবার আসবো, আপ এন্ড ডাউন। আপ ডাউন ভাড়া করতে, আসা যাওয়া, আসা যাওয়া। আপ ডাউন দ্বারা কি বোঝায়? উপর উঠা নামা বোঝায়, বলো উঠা নামা। যেমন আপ ডাউন দ্বারা উত্থান পতন বোঝায়, উত্থান পতন বোঝায়। আবার আপ ডাউন দ্বারা মনে করে যে উপরের সিঁড়ি দিয়ে তোমরা উঠেছো, এটাকে কি বলে? আপ স্টেয়ার, বলো না। নিচের সিঁড়িকে কি বলে? ডাউন স্টেয়ার। তাহলে এটা উঠানামা। লিফটের মাধ্যমে আমরা কি উঠানামা করি। আবার আমরা যে দাঁত ব্রাশ করি কি বলি? উপর আর নিচে, নয় আগে পিছে। ব্রাশ করার সিস্টেম কি উপর আর নিচে। অন্তত যে ব্রাশ নিয়ে কোদালের মতো এরকম এরকম দিতে থাকো তো মারি নষ্ট হয়ে যাবে। তাই ইউ হ্যাভ টু নোট হাউ টু ইউজ দ্য ব্রাশ, জানা থাকতে হবে কিভাবে এটা ইউজ করি। তো এই ব্রাশের সময় আমরা কি করি? আপ এন্ড ডাউন, রাইট? তো উপরে ওঠানামা যেটা বোঝায় এটাকে কি বলে? আপ আর ডাউন বলি। যেটা উপরে উঠবে আমার এটা পড়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা, ঠিক আছে। আবার গতিশীল এক জায়গা থেকে আরেক জায়গা, এটাকে ইংরেজি কি বলে? আপ ডাউন। তো আমরা আবার বলতেছি আমি, খেয়াল করি, কোন জিনিস যদি মধ্যে বোঝায়, কোন জায়গায় তুমি যে অবস্থান করো, যে কোনো শ্রেণীর ভিতরে কি ইউজ করবা? ইন ইউজ করবা।
বাহির থেকে যদি তুমি ভিতরে প্রবেশ করো তাহলে কি ইউজ করবা? ইনটু ইউজ করবা। কারো পাশে যদি বসো তাহলে কি ইউজ করবা? বাই, অথবা কি বিসাইড। বিসাইডও কাছাকাছি, বাইও কি কাছাকাছি বসা। বিসাইডটা নো স্পেস, নো স্পেস, লেগেই বসা। কেউ যদি ভিতর থেকে বাহিরে চলে যায় তাহলে কি ইউজ করবে? আউট অফ অথবা আউটসাইড। আউট অফ অথবা কি আউটসাইড। তারপরে কোন কাজ যেখানে আমরা শুরু করব সেটা বলো ফ্রম, আর যেখানে শেষ করব সেটা কি? যেমন আমরা বলি আই গো টু ইউনিভার্সিটি, আই গো টু ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি আমার শেষ। কোথায় যাই? ইউনিভার্সিটি, দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট, এন্ডিং প্লেস। হ্যাঁ, আমার ফ্রম কোথায়? শুরু। বা আমি ইউনিভার্সিটি থেকে আসতেছি, আই এম কামিং ফ্রম ইউনিভার্সিটি, বলো না আই এম কামিং ফ্রম। আবার ট্রাভেলিং এ তোমরা ইউজ করো ফেসবুকে, যে ট্রাভেলিং ফ্রম চিটাগং টু ঢাকা, ফেসবুকে লেখা না? লেখা লেখা লাগে না, ট্রাভেলিং লিখলে অটোমেটিক কি চলে আসে এই ফ্রম আর টু, বুঝছো? আর থ্রু হচ্ছে কি কোন একটা জিনিস ছেদ করে এক পাশে ঢুকবে আর পাশে কি বের হয়ে যাবে, এটাকে কি বলে? থ্রু। অন মানে কোন জিনিস উপরে কি থাকবে? লেগেই থাকবে, এটা মাথায় রাখতে হবে। অনের ব্যবহার একটু উপরে বোঝাতে কি বসে? ওভার। বেশি উপরে ধরাচ্ছ আর বাইরে, এবং নিচে লেগে আছে কি হবে? আন্ডার। আরো নিচে ধরাচ্ছ under, তাহলে কি হবে? বিলো। যেমন আমরা গাছের নিচে বলি কি বলি? আন্ডার দ্য ট্রি। আন্ডার দা কি গাছের ওই যে ইয়াটার মধ্যে বসে আছি, গাছের নিচে, এই জন্য কি বলে? আন্ডার দা ট্রি, বুঝছো? এই ছিল আমাদের কি ইউজ অফ প্রেপোজিশন কিছু ব্যবহার। চলো আমরা নেক্সট চলে যাই। ও 15 হয়ে গেল কেমনে? ওটা দাঁড়াও, ওটা লিখছো তো? এখন আসো। এখন আমরা লিখবো এটা এত বড় লিখো না। আসো। অ্যাট, অন, ইন, সময়ের, কিসের ক্ষেত্রে? সময়ের ক্ষেত্রে। মনে করো অ্যাট কখন বসে? অ্যাট বসে একদিনের মধ্যে যত সময় আছে, একদিনের মধ্যে যত সময় আছে তার জন্য আমরা কি ইউজ করবো? অ্যাট। যেমন এখন কয়টা বাজে? 8টা মনে করো, তাহলে আমরা লিখতে পারি অ্যাট 8 p.m. তাহলে এটা একদিনের মধ্যে যত সময়, সকাল বিকাল রাত সন্ধ্যা যা আছে সবগুলোর সাথে কি হবে? অ্যাড হবে। অন কখন বসে? দেখো অন বসে একদিন বোঝাতে। বলো কয়দিন বোঝাতে? একদিন বোঝাতে। একদিন মানে, একদিন মানে একটা বার, রাইট? আজকে কি বার? অন মানডে। আবার আজকে কিন্তু একটা ডেট আছে, আজকে ডেট আছে না? আজকে কত তারিখ? বেশ 15 সেপ্টেম্বর। তো 15 সেপ্টেম্বর যেটা, এটা কিন্তু একটা তারিখ, একটা তারিখ, একটা ডে, বলো না? প্রতিদিন যতটা ডে আছে, 7 দিনে 7টা তারিখ আছে না? তাহলে বোঝা যায় তারিখের পূর্ব কি বসে? অন বসে, বলো না? অন বসে।
যদি ডে এর আগে অন বসে তো তারিখের আগে তো অন বসবে। আমরা বলছি একদিন বুঝাতে। একদিন মানে একটা বার, একদিন মানে একটা ডেট। বলো, একদিন মানে একটা কি বার, একদিন মানে কি একটা ডেট। ক্লিয়ার? এগুলো কম্পারেটিভ পড়াশোনা করলে মনে থাকবে ভালো। 3 নাম্বার হচ্ছে একদিনের বেশি। মানে একদিনের বেশি বলতে 2 দিন বুঝাইতে পারে, সর্বোচ্চ 2 দিন। আর সর্বনিম্ন কি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহ, in 2 days, in 3 days, in a week, in month, in year, in century। হ্যাঁ, এই যে ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারি কি একদিন হয়? 30 দিন, সর্বনিম্ন তো 30 দিন, 28 দিন এগুলোর দ্বারা হয়। তা 28 দিন তো একদিনে বেশি না কম? বেশি। তো বেশি বুঝালেই কি হবে? ইংলিশ হবে। তাহলে এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এখন যেমন ধরো, তোমার নাম কি? তাহমিন। মনে করো আমি তাহমিনার নামটা লিখলাম। তাহমিনা ওয়াজ বর্ন। তাহমিনা মনে করো তোমার সকাল 5টা বাজে কি করছে? জন্মগ্রহণ করছে। তো লিখলাম যে 5, হ্যাঁ, এম ড্যাশ মর্নিং। হ্যাঁ, আরো যদি দিই ড্যাশ কি বারে, ধরো আজকের বারে দিয়ে দিই মানডে ড্যাশ কত তারিখ, মানে সেপ্টেম্বর ড্যাশ মনে করো 1998 দিয়ে দিলাম। এই যে আমি একটা বার্থডে লিখলাম, বার্থডের জন্য আমাকে কি কি ইউজ করতে হবে? প্রেপোজিশন। প্রেপোজিশন ব্যবহারই জানো না, নামও যাতে অবশ্যই দিলে এটা তো হবে। এখন তোমরা বলো, এখন তোমরা নিজেদের নিজেদের বার্থডেটাও এইভাবে বলতে পারো যদি কারো জানা থাকে, কখন জন্মগ্রহণ করছো, কয়টা বাজে করছো, সকাল, বিকাল, রাত, সন্ধ্যা, অনেক জিনিস তো আছে। তাহলে প্রথমটার আগে কি হবে? At। দ্বিতীয়টার আগে কি হবে? At ই হবে। মর্নিং না, ওটা দিনের মধ্যে তো। তৃতীয়টা কি হবে? অন হবে। চতুর্থটা অনই হবে। গুড। পঞ্চম ইন হবে। আর যদি সেপ্টেম্বরটা মাঝখানে একটা স্পেস থাকতো তাহলে ইন সেপ্টেম্বর হতো। বলো দিয়ে দাও। যদি 15টা আলাদা করে 15, বলো 15 ড্যাশ সেপ্টেম্বর, তখন সেপ্টেম্বর পূর্বে কি বসতো? ইন বসতো। ক্লিয়ার? তো না আমরা একসাথে লিখে ফেলছি আর কি। 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর। তাইলে এই যে মনে করো একটা যেটা বার্তা আমরা লিখলাম, এটার জন্য কি লাগতেছে? প্রপোজিশন। তোমার ব্যবহার জানতে হচ্ছে, কিন্তু ব্যবহারে জানো না, তো যা মন চায় স্যার তোমার উল্টা বলে লিখে ফেলবো। হ্যাঁ বলো। স্যার অন ইনটা বুঝি না, ওই যে সেপ্টেম্বরের আগে আবার ইন বসবে মানে বলতেছেন যদি যে। মনে করো এখানে সেপ্টেম্বর থাকে, হ্যাঁ, খালি জি স্পেস থাকতো, তখন তোমরা সেপ্টেম্বর আগে কি বসাইতে এটা বলতেছি, ইন বসাইতাম। সেপ্টেম্বর তো একদিন না, কে অনেক দিন। ঠিক আছে? আর এটা ওইভাবে লেখে না বিধান আমরা লিখি না। ওকে, লেখে না বিধায় কি লিখি না আর কি। যদি এরকম থাকতে যে আই উইল কাম, বলো না আই উইল কাম ড্যাশ জানুয়ারি, কি হবে? এ তো দে কোনো তারিখ তারিখ নেই, বা জানুয়ারি মাসে আমি আসবো। বিদেশিরা আছে না, ও যেমন বিদেশি, ও নতে বিদেশি, বিদেশি জামাই যারা এরা বলে আগামী মাসে আসছি, পরের মাসে আসছি, এর মাসে। তখন তুমি মনে করো আগামী মাসে বিদেশ যাবা, মাসটা উল্লেখ করে দিলা, অক্টোবরে আমি আসতেছি, নভেম্বরে আসবো। ঠিক আছে? অথবা এটা বাদ দাও না, বিসিএস আগামী সপ্তাহ, হ্যাঁ, 47 BCS will be held, বলো না 47 BCS will be held at 10 am 10 am। তারপরে ডেট থাকতে পারে, যদি থাকে ডেট, কি বার, ফ্রাইডে না, অন ফ্রাইডে। যদি ইয়া থাকে অন, বা ডেটটা না দিয়ে এখানে 4 মাসটা লিখে দিল, ইন ড্যাশ সেপ্টেম্বর, তাহলে কি হবে? ইন সেপ্টেম্বর। ক্লিয়ার কথাটা? তাহলে দেখো এটা নোটিশ করলাম ইংলিশে লেখা থাকে,
The 47 BCS will be held at 10 a.m. on Friday in September. In September. Clear? আরো যদি লাগাতে in 2025. 2020. এগুলো জানতে হবে। তাহলে রাইটিং পার্টে ইংরেজি লেখার যে একটা স্কিল, এটা তুমি লস খেয়ে ফেলবা। এটা তো নিজেই বানাইতে পারবা। ক্লিয়ার? তাহলে আসো নেক্সট টাইমে যাই। এখন আমরা দেখবো এই যে আমরা বললাম একদিনের সময়, মর্নিং কি একদিনের মধ্যে পড়ে না বাইরে পড়ে? আফটারনুন, ইভিনিং, এই তিনটাই স্পেশাল। তিনটার পূর্বে কি বসে? অ্যাড বসে। ঠিক আছে, আবার ইনও বসে যখন তুমি দা পাই না। যেমন আসছে পরীক্ষায় দা মর্নিং, আই গেট আপ আর্লি ড্যাশ দা মর্নিং, তুমি লিখে দিলা। হ্যাঁ, দা মর্নিং এটা তো একদিনের মধ্যেই পড়ে, সো একদিনের মধ্যে যেহেতু পড়ে এটা অ্যাক্ট শেখায় নেই। বলছি যখন কি থাকবে, দা থাকবে, আমাকে খেয়াল করতে হবে এখানে আমরা কি না বসিয়ে, অ্যাড না বসিয়ে তখন কি ইউজ করতে হবে? ইনএস। যদি দা না থাকে অপশনে এরকম যে গ্যাপের পরে শুধু মর্নিং আছে, গ্যাপের পরে শুধু আফটারনুন আছে, গ্যাপের পরে শুধু কি আছে? ইভিনিং আছে, তাহলে আমরা কি ইউজ করবো? বলো না, অ্যাড ইউজ করবো। কারণ আমাদের একটা রুলস আছে, একদিনের মধ্যে যত সময় আছে, যেমন রোমান্টিক টাইম, বলো না বলা পাই কি টাইম? রোমান্টিক টাইম। রোমান্টিক টাইমের পরে কি বসে জানো না? জানতে হবে, এটাও অ্যাড বসে। তো হোয়াট ইজ দ্য রোমান্টিক টাইম? রোমান্টিক টাইম কাকে বলে? ওরা তো বিয়ে সাথে করো না, কেমনে জানবো? রোমান্টিক টাইম হচ্ছে একটা নাম হচ্ছে ডন। বলো কি? ডাউন না, তাহলে কি ডন? বলো। 2 নম্বর রোমান্টিক টাইম হচ্ছে ডাস্ক। 3 নম্বর রোমান্টিক টাইম হচ্ছে, বলো না, নাইট। এই 3 টাইমকে কি বলা হয়? রোমান্টিক টাইম বলে। আমরা তো মনে করো আজ রোমান্টিক টাইম বলতে তোমরা যা মনে করেছো সেটা নয়। ইট ইজ অ্যাট্রাকটিভ এন্ড প্লেজার মোমেন্ট। কথা বুঝছো? যে টাইমটাতে মানুষ আনন্দ পায়, উপভোগ করার সময়। যেমন ডন, ভোরবেলা। আমাদের দেশের মানুষ তো ভোর উপভোগ করে না। ভোর উপভোগ করে যারা ওই কাজকর্ম করে, জব করে 8টা বাজে বের হয়ে যেতে হয়, এরা আবার ডন কি করে? উপভোগ করে। যেমন ধরো বারাক ওবামা, মিশেল ওবামা, জো বাইডেন, বর্তমানে কে ট্রাম্প, এরা কিন্তু একদম ভোর টাইম উঠেছে। হোয়াইট হাউস এদের জীবনে পড়ো, দেখো এরা কয়টা বাজে ঘুম থেকে উঠে। ওনাদের লাইফ স্টাইল অন্যরকম। তাহলে এত এই যে লুক, এত এইজ, এরা দেখো স্টেজে যখন ওঠার সময় দৌড়ে উঠে। তারা বুঝাতে চায় আই এম নট আনএবল টু রো, বুঝছো, বা লিড মাই কান্ট্রি। আমি আমার দেশ চালাতে কি নয়, অক্ষম নয়, সক্ষম, বুঝিয়ে দেই। দৌড়ে একবার স্টেজে উঠি, খেয়াল করবি কেন? তারা ফিট বুঝাইতে চায়। আর আমরা তো মনে করি স্টেজে উঠলে মানে কি, ওমা অনেক কষ্ট, বুড়া না হইলে কি বুড়ো হয়েছে। সবসময় কি থাকতে হবে? বি স্মার্ট এবং হ্যান্ডসাম থাকতে হবে। নিজের উইকনেস কখনো কি করা যাবে না, এক্সপ্রেস করা যাবে। যত ধরনের জায়গা আছে। ডন, ডন হচ্ছে ভোরবেলা। ডন হচ্ছে কি রোমান্টিক টাইম। এই দেশের বিচের মধ্যে তো এই সময় মানুষ পাওয়া যায় না। এই অন্যান্য দেশের বিচে ডনের সময় অসংখ্য মানুষ, তারা যেটা সূর্য উদয়ের যে টাইমটা, যেমন কুয়াকাটা বাংলাদেশে আছে, এটা আমার মানুষ কি করে, আমরা ওইখানে গিয়ে উপভোগ করি। প্রতিদিন সকাল হয়, প্রতিদিনই সূর্য উঠে, আমরা উপভোগ করি। তারপর ডাস্ক। ডাস্ক মানে গুদুলি। এই টাইমে তো তোমরা জানো গুদুলি রাই বলে না, এটাও রোমান্টিক টাইম। যেমন আমরা বিচের মধ্যে যাই সন্ধ্যা টাইমে, হাজার হাজার মানুষ কি করে, ওই যে সূর্যটা ডুবে ডুবে বা লালা বা, রোমান্টিক টাইম।
একজন একজনের হাত ধরবে, ধরে সূর্য এরকম এই যে ছবি তুলে দেখছো না, এই দুইজনের হাতের মাঝখানে কি সূর্যের পিক তুলে। আবার এটা কেমনে যে করে ভুলে গেছি, আমি পারি না, ও এরা পারে। অভিজ্ঞ লোক। এই যে এরকম কি যে একটা করে না, এরকম এটার ভিতরে কোথায় সূর্য দেখা যায়, লাল আভা, এটা একটা। এগুলো তো রোমান্টিক না হলে তুমি তো এগুলো আসবে না, তোমার দিয়ে হবে নাকি? হবে না, রোমান্টিক মানুষ হতে হবে। রোমান্টিক টাইম, নাইট তো রোমান্টিক, এটা তোমরা এমনিই বুঝো। সবার রাত আমাদের সবার কি প্রিয়। যদি এটা পূর্ণিমার রাত হয় তাহলে তার কথাই নেই, উপভোগ করতে ভালো লাগে। এই ধরনের কি বসবে, বলো না, কি বসবে? এখন আসো, ব্যতিক্রম কিছু আছে। ব্যতিক্রমটা কি দেখো। হুম, ব্যতিক্রম হচ্ছে, মনে করো লাস্ট, নেক্সট, দিস, এভরি। বলো, লাস্ট, নেক্সট, দিস, এভরি, এগুলার পরে মনে করো একটা কি আছে, টাইম আছে। এগুলার আগে তুমি কি বসাতে পারবো না, প্রাপতিষ্ঠান। যেমন নাইট, এট নাইট, যদি আমি বলি লাস্ট নাইট, লাস্ট নাইট আই স্পেন্ট মাই ফেভারেবল টাইম, leisure time with my friend at last night, শুধু লাস্ট নাইট, at night, ঠিক আছে। যখন লাস্ট যুক্ত হবে, নেক্সট যুক্ত হবে, ভাই আগামী আগামী জানুয়ারিতে আমি আসতেছি, আই উইল কাম ইন নেক্সট মান্থ, ইন তিন হবে। তোমরা বুঝতে পারছি যে লাস্ট, না না কিছুই হবে না, এগুলো হবেই না কিছু। যেমন এভরি মর্নিং, বলো এভরি, দিস মর্নিং, দিস, তুমি বসা দিলে ও মাই গড মর্নিং বসছে, অ্যাট লাগাই দাও, হবে। এই জিনিসগুলো যখন থাকবে তখন তুমি প্রেপোজিশন কি করতে পারবো না, ইউজ করতে পারবো। এক্সাম্পল দিচ্ছি, দেখছো তোমরা, এই গেল এভাবে লিখলে তো মজা পাইবে না, এইভাবে গ্রাফসে লিখবা মজা পাইবে। এই পড়া গ্রাফসে বেশি মজা, গ্রাফসে পড়া কি বেশি মজা, দেখতে ভালো লাগে। যেমন দেখো, আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম লাস্ট নাইট, ক্রস। আসছে না কেন, প্রিভিয়াস কোশ্চেন করে দেখো। হ্যাঁ না, তা তো হবেই না, ইউজ করবে, দাতে হবেই না, কারণ এগুলা এগুলা দ্বারাই ইন্ডিকেট করা হয়, দ্বারা যেমন ইন্ডিকেট করে, এগুলো দ্বারা কি করে ইন্ডিকেটই করে। তারপর আসো, মনে করো ডে আছে, বলো কি আছে, ডে, এগুলার আগে এও বসতে পারে, আবার কোন একটা এডজেক্টিভ কি হতে পারে, তখন তোমার ইউজ হবে এই জায়গায় অন। বলো কি হিসাবে, অন। এটা ব্যতিক্রম অবশ্য একটু খেয়াল করে রাখবা, হ্যাঁ? যেমন ধরো অন, অন আ ডে, বলো অন আ ডে, অন সানি ডে, অন foggy day, on foggy day, on rainy day, on এই যে আছে এগুলো, এগুলোর পূর্বে কি বসবে, অন বসবে। যেমন ডে এর আগে কি দেখবে, অ্যাডজেক্টিভ বা আর্টিকেল, আর্টিকেল তো অ্যাডজেক্টিভ, তখন আমরা কি ইউজ করবো, সানি ডে, গ্রিফি, গ্রিফ, দুঃখ আর কি, তার ফগি, রোমান্টিক ডে, না রোমান্টিক, অন রোমান্টিক ডে, তখন অন ইউজ হবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ যখন বসবে। বুঝছো?
তারপরে আসো বিটুইন, এটাও বিসিএস এ আসছে, নিবন্ধনে আসছে। এবং বিটুইন বসে কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দুইজনের মধ্যে বোঝাতে কি বসে? বিটুইন। আর দুইয়ের অধিক যদি বোঝায় তাহলে আমরা কি ইউজ করবো? অ্যামং ইউজ। আবার দেখো বিসাইড মানে কি? পাশে। আর বিসাইডস তাছাড়া। বিসাইড মানে পাশে, আর বিসাইডস মানে কি? তাছাড়া। সো তারপর দেখো এট এবং ইন, এটা আবার প্লেসের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে? প্লেস। যেমন আমরা বলতে পারি এট যখন বসে কখন? তুমি যদি ছোট জায়গা বুঝাতে চাও তাহলে এট বসাইতে পারো। আর যখন তুমি বড় জায়গা, বড় প্লেস বুঝাবা তাহলে কি ইউজ করবা? ইন ইউজ করবে। যেমন ধরো আই লিভ ড্যাশ চকবাজার ড্যাশ চিটাগং। সেটা তো প্রথমটা আগে কি হবে? এট। দ্বিতীয়টা আগে কি হবে? in। তো বড় ছোট জায়গা বুঝো। কারো অ্যাড্রেস বুঝাইতে পারে, রেস্টুরেন্ট বুঝাইতে পারে, হ্যাঁ অফিস বুঝাইতে পারে, এট অফিস, এট অফিস। ছোট ছোট জায়গার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বিসিএস হেল্পলাইন, এট বিসিএস, হ্যাঁ এট বিসিএস হেল্পলাইন। এটার পূর্বে কি বুঝবে? এট বুঝবে। বড় প্লেসের জায়গায় কি বুঝবে? ইন বুঝবে। এগুলো হচ্ছে সেন্টেন্স শুদ্ধ করার উপায়। সেন্টেন্স তো ভুল লিখলে হবে না। সেন্টেন্স দেখো এক সেন্টেন্স চারটে ভুল, তাহলে কেমন? ভুল লেখা যাবে, বুঝছো? তারপর আসো হিয়ার, দিয়ার, হোম, অ্যাব্রোড, ডাউনস্টিয়ার, আপস্টিয়ার। আই গো দিয়ার, আই গো হিয়ার, বলো না? আই গো দিয়ার, আই গো হিয়ার। হিসাব হওয়ার কথা হচ্ছে আই গো টু দিয়ার, আই গো টু হিয়ার। আই গো হোম, আই গো অ্যাব্রোড, আই গো টু অ্যাব্রোড, আই গো টু হোম, বলো না? আমরা অনেক সময় বলি আই গো টু হোম, বাড়ি যাই। শুদ্ধ হয়েছে? হবে। তো এগুলা কখন মানে এদের আগে প্রাপোজিশন হবে না, মনে রাখতে হবে। অ্যাডভার্ব হলে, বলো কি হলে? অ্যাডভার্ব হলে। অ্যাডভার্ব যে হইলে তোমরা বুঝবা কিভাবে? অ্যাডভার্ব কত প্রকার? চার প্রকার, বলো না কত প্রকার? চার প্রকার। এই কথা, ম্যানার, প্লেস, টাইম, রিজন, বলো না? ম্যানার, অ্যাডভার্ব কত প্রকার? চার প্রকার। ম্যানার, প্লেস, বলো, টাইম, রিজন। এই হচ্ছে অ্যাডভার্ব কত প্রকার? চার প্রকার। কিন্তু এইগুলা, এই সবগুলা দ্বারা জায়গা নির্দেশ করে না?
অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। বলো না কাকে? তুমি যখন বলো যে আই গো হিয়ার, বলো আই গো হিয়ার, আমি এখানে যাই। আই কাম হিয়ার, আমি এখানে আসি। আই কাম, কাম, কামকে বলো কোথায় আসো? এখানে আসো। তোমার আশাটাকে কি করছে? মডিফাই করছে। আশা সম্পর্কে তথ্য কি দিচ্ছে? হিয়ার। এটা জ্ঞান। এরকম ভার্বকে প্রশ্ন করলে যদি এই উত্তরগুলো পাওয়া যায় তখন কিন্তু রাইট ভার্ব। বলো না তখন কি? আই গো হোম, আমি কোথায় যাই? বাড়ি যাই। তাহলে কোথায় যাই? বাড়িতে যাই। তাহলে এটা বোঝা গেছে যাওয়াকে কি করছে? মডিফাই করছে। যাওয়া নয়, কোথায় যাই? বাড়িতে যাই। ক্লিয়ার? তাহলে তোমাকে অ্যাডভার্ব বুঝতে হবে, বেসিক পড়া এটা। অ্যাডভার্ব কত প্রকার? 4 প্রকার। ম্যানার, প্লেস, টাইম, রিজন। এখানে এটা ওই প্লেসটা বুঝাইছে। যখন তুমি উপরের সিঁড়ি উঠো, নিচের সিঁড়ি নামো, হ্যাঁ, অ্যাব্রোড বিদেশে যাবে পিএইচডি করার জন্য, তখন তুমি বলতে পারো আই উইল গো অ্যাব্রোড। বলো আই উইল গো অ্যাব্রোড ফর পিএইচডি কামিং টাইম। আসন্ন সময়ে আমি কোথায় চলে যাব? পিএইচডি করার জন্য বাইরে চলে যাব। অথচ হওয়ার কথা হচ্ছে গো টু অ্যাব্রোড, টু অ্যাব্রোড। এই জন্য এখানে সেখানে দেশে বিদেশে কি বসে না, প্রেপোজিশন। এগুলো প্রিভিয়াস কোশ্চেন আসছে, খেয়াল করি। হ্যাঁ, আসো। এই দেখো কি লিখছি বলতো? যানবাহন। কোন যানবাহন যদি আমরা চলাচল করি তাহলে কি ইউজ করবো? তবে, খেয়াল করো, তবে অন ইউজ করবা, ওভার ইউজ করতে পারবা যখন ডিটারমাইনার পাবা। বলো কি মাইনার পাবা? ডিটারমাইনার, আর্টিকেল বলেছি কিন্তু আমি। হ্যাঁ, আর এগুলো কি কি বলে? ডিটারমাইনার বলে পসিভ, ডিটারমাইনার কি এন্ড, এগুলো কি ডিটারমাইনার। যেমন তুমি যদি বলে যে আই ট্রাভেল, আমি ভ্রমণ করি, ড্যাশ বাস, তাহলে কি হবে? বাই বাস। আবার যদি ও যে আই ট্রাভেল, ভ্রমণ করি, দা বাস, অন দা বাস অথবা কি ওভার দা বাস, দুইটাই বলতে পারবা। অন দা বাস অথবা কি ওভার দা বাস। যদি দুইটাই থাকে কোনটা নিব? অন আছে ওভার আছে, অপশন কোনটা নিব? অন নিব, কারণ আগে যেটা লিখছি এটাই প্রায়োরিটি। লেখার তারতম্য বুঝতে হবে। কিন্তু যানবাহনের ক্ষেত্রে যদি কি বসে? বাই বসে। ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা খেয়াল করো। ব্যতিক্রমটা হচ্ছে, এই, ব্যতিক্রমটা খেয়াল করো। মনে করো তুমি পা দিয়ে হাঁটতেছো। কি দিয়ে? পা দিয়ে। আমরা কি পা দিয়ে হাঁটি না? তাহলে এটা হওয়ার কথা ছিল বাই, কি হবে? অন ফুট। অথবা তুমি ঘুরাই চড়ো। এই, কিসে চড়ো? ঘুরাই। তাহলে এটাকে ঘুরাই চড়া ইংলিশ কি? হর্স ব্যাক। বলস না কি বে? হর্স ব্যাক। তুমি কি ইউজ করবা? অন। কি লাই অন? বুঝো। ফুট মানে কি? পা। পা খেতে এরকম, আমরা কি এরকম আকাশের উপরে, আকাশ দিয়ে চলে নাকি? পা কেমনে চলে? মাটির মধ্যে কি লাগায় লাগায় চলে না? এই জন্য ওই যে উপর দিয়ে বল। হর্স মানে কি? ঘুরে আর কি। ঘুরে আর কি মাথার মধ্যে বস। কোথায় বসস? পিঠের মধ্যে একদম বসি তো, লেগেই বসে, না আলগা করে বসায়। এই বুঝে গেছে, লেগেই যেখানে বসে সেটা কি বলে? অন বলে আর কি। এই জন্য এগুলো ব্যতিক্রম বলছে। অন হর্স ব্যাক, অন দা লাগবে না। বাই হর্স ব্যাক বলা যাবে না, বাই হর্স বলা যাবে না। হুম। তারপর আরেকটু ব্যতিক্রম আছে। মনে করো এই জন্য দাও বাস, আবার এবার থাকতে হবে অনা বাস। বলো তুমি যদি লোকাল বাসে চড়ো, তুমি বলো স্যার আমি চকবাজার আসছি বাস দিয়ে। কি দিয়া? বাস। আই কাম বাই বাস। বলো আই কাম বাই বাস। এখন বলো না স্যার যে কোনো একটা বাস দিয়ে আসছে আর কি। আই কাম বাই, না অনা বাস। বলো অনা বাস। কিছু বাস আছে নির্দিষ্ট, যেমন ধরো আমরা সি বিচে গেলে
বা বিচে গেলে সি বিচ এটা সত্য না, বিচ হচ্ছে শুদ্ধ। সি সি মানে তো সমুদ্র, বিচ মানে সমুদ্রের তীর, দুইবার সমুদ্র সমুদ্র তীর হয় না। ইংরেজি ভাষায় বলা হয় রিডান্ডেন্সি। কি বলে? বাহুল্য দোষ। একে কথা দুইবার বলা। আমার মাথাটা হেড হয়ে গেছে। মাথা কি? মাথা যে কথা হেড কি একই কথা। এটা ইংরেজি ভাষায় কি বলে? রিডান্ডেন্সি, বাহুল্য দোষ। কি দোষ? হ্যাঁ, বাহুল্য দোষ। জয়েন টুগেদার, জয়েন টুগেদার, জয়েন মানে কি? যোগদান করা। টুগেদার মানে কি? একই কথা, দুটো একই। কাম ব্যাক, কাম ব্যাক। কাম মানে কি? আসা। ব্যাক মানে কি? এটা আসাই। হ্যাঁ, এরকম ভুলভাল ইংরেজি বলা যাবে। এটাকে বলে রিডান্ডেন্সি। কি বলে? বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। তো কি না বললাম, ভুলে গেছি। লোকাল বাস। তো নির্দিষ্ট বাস থাকলে দা বলবা, আর না থাকলে যে কোনো এনি ওয়ান একটা বাস। এ এবং তার ব্যবহার আমরা জানি, তা হচ্ছে নির্দিষ্ট কোনো বাস দিয়ে বুঝালে। আর এ বসে যে কোনো একটা বাস দিয়ে চলাচল করলেই হয়। অনা বাস, অনা হইতে পারে, দা বাস হইতে পারে। কিন্তু দেখো, ট্যাক্সি দিয়ে চললে বাই ট্যাক্সি, কার দিয়ে চলে কি বাইক কার, ঠিক আছে। কিন্তু এদের আগে যদি ট্যাক্সি বলো না, ট্যাক্সি, অথবা বুঝালি না, বুঝানোর আগে শুরু করছিস কার। হ্যাঁ, এগুলার আগে অন বসানো যাবে না, এগুলো আগে বসাতে হবে ইন। অন বসানো যাবে, বলতে পারো অন কেন বসানো যাবে না, প্রশ্ন হতো। গ্রামারটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা পাচ্ছি কি, কেন এখানে এনা ট্যাক্সি বলবো, এনা কার বলবো। ট্যাক্সি কার তোমরা দেখেছো? ট্যাক্সি দেখো না? ট্যাক্সি দেখো শুনতো না? ট্যাক্সি, ট্যাক্সি বাংলা চট্টগ্রামে কোন জায়গায় পাওয়া যায় বলো? দেখি ট্যাক্সি লেখা, তাই এগুলো উপরে একটা সাইনবোর্ড আছে, ট্যাক্সি, হলুদ টাইপের আর কি। কোথায় পাওয়া যায় জানে না? সানমারের পাশে। কোথায়? সানমারের ওই অপর পাশে একটা ফ্লাইওভার আছে। আরে নাসিরাবাদ বয়েজ স্কুলটা আছে না, একটা জায়গা আছে, খালি জায়গা, ওই জায়গার মধ্যে কি আছে? একবার ট্যাক্সি আছে। সব জায়গায় ট্যাক্সি পাওয়া যায় না। আর ওই লাল, লাল কান বলে ওই খেতে বলে ওটাকে? আর এই এখানে এদিকে আর কি, অলংকার এদিকে পাওয়া যায়। দুই জায়গায় কি আছে? ট্যাক্সি আছে। ওইখানেও ট্যাক্সি পাবো, এখানে ট্যাক্সি পাবো। তো এই ট্যাক্সি গুলা বেশিরভাগ চলে বিদেশে, এবং ভারতও, আমাদের পার্শ্ববর্তী ভারতও কি অনেক ট্যাক্সি চলে, এরা নিজস্ব বানানো ট্যাক্সি। ঠিক আছে, এই ট্যাক্সিতে ইনকাম বা কার, কার আর ট্যাক্সি সেম না দেখতে? সেমই তো। চারটা সিট আর কি, তিনটার, সর্বমোট পাঁচটা সিট ড্রাইভার সহকারে, সামনে দুইটা, পিছনে তিনটা। এগুলার আগে আমরা কেন ইন বসান? কারণ দেখো, আমরা যখন বাসে উঠি, বলো, বাসে উঠি, বাসের মধ্যে হাঁটা চলা করা যায় কিনা? যায়নি? হ্যাঁ, তো হাঁটতে নেই। ট্যাক্সির মধ্যে তুমি হাঁটতে পারবা? কারের মধ্যে কে ভিতরে ডিব্বার মধ্যে চলে গেছে, এই জন্য ইনা ট্যাক্সি, ইনা ট্যাক্সি, ইনা কার, বলো, ইনা ট্যাক্সি, ইনা কার। ওই যে বসলে বসে থাকতে, নড়াচড়া করা সুযোগ, বুঝছো না কেন হয়েছে এটা? ট্রেন দেখো, ট্রেন তুমি হাঁটতে পারো, অন দা ট্রেন, অন দা, বুঝে আসছে তো? ট্রেনে কি করা যায়? আর বলতো হর্স ব্রেক ডাউন করে, অরে অন করে, এটা একবারে লেফটি মেরা, সরে করে মেরে যাতে লেফট, চারটি মেরে আর কি বসে যাওয়া, একদম লাগায় বসে আর কি। এই জন্য এগুলো মানুষ, এগুলো হচ্ছে ব্যতিক্রম। কিন্তু এখানে যদি যানবাহন বলতে এখানে বাসের জায়গায় যদি ট্যাক্সি হতো, যদি না থাকে, তখন কিন্তু বাই হবে, বাই ট্যাক্সি, বাই কার। থাকলে দেবে, অন্য ওভার না হয়ে ইন হবে। বুঝে আসছে তো কেন এটা? হ্যাঁ, ওকে, চলো নেক্সট। এখন আসো আমরা বলবো ফোন। এই প্রিভিয়াস কোশ্চেন এটা অনেকবার আসছে, টেলিফোন। আমি কারণ অবাঞ্ছিত পড়া পড়ে লাভ নেই, সবাই কম। ফোন, টেলিফোন, মোবাইল,
যেগুলো কনফিউজড বারবার এসে পরীক্ষাতে কনফিউজড করে ফেলে আমাদেরকে, একবারে লিখে ফেলি ইন্টারনেট, বলো না ইন্টার, তাহলে ফোন, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট, এগুলা ক্লাস ক্লাস ক্লাসে তাইলে ফোন, টেলিফোন আর কি মোবাইল, ইন্টারনেট, যা আছে যেগুলোর মাধ্যমে আমরা কথাবার্তা বলি, এগুলোর পূর্বে কি বসে বলো, যানবাহনের মতন কি বসে বাই। আর যখন ডিটারমাইনার থাকবে, বলো কি থাকবে, ডিটারমাইনার থাকবে, তখন তারা বলতেছে ওভার অথবা অন। আচ্ছা আগের ক্লাসে লিখছি অন অথবা ওভার, এখন কি লিখছি বুঝানো কে, ওভার অথবা কি অন। এর মানে এখানে প্রায়োরিটি কাকে কাকে দেওয়া হবে, পড়ার মধ্যে কিন্তু বুঝার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে, এরা ওভার আগে লিখছি। তাহলে আসো আমরা একটু দেখি যে আই স্পিক টু এনিওয়ান, যেগুলো একটা নাম বলতে হবে, বলবো না আর কি, দরকার নাই, ডাইরেক্ট বলে ফেলি যে টেলিফোন বা ফোন, হ্যাঁ এভাবে যদি আসে, অথবা এরকম যদি আসে আই স্পিক, কথা বলি, দা ফোন বা দা টেলিফোন, যাই হোক দা ফোন বা দ্য টেলিফোন। আবার যদি এরকম আসে যে আই এম ড্যাশ দা ফোন বা দা টেলিফোন, তাহলে বসো প্রথমটাতে কি হবে, এগুলো প্রিভিয়াস কোশ্চেন, একদম প্রিভিয়াস কোশ্চেন, তাহলে কি হবে প্রথমটাতে বাই, বুঝেছেন? আচ্ছা দ্বিতীয়টাতে আমরা কি নিতে পারি, প্রথমে কি নিব ওভার, এরপরে কি নিব অন। ওভার বা অন দুইটাই কি শুদ্ধ, ওভারে আমরা দুইটা টিক মার দিব, আর অনেক কয় টাকা দিব একটা, কারণ প্রায়োরিটি কি প্রায়োরিটি। এরপরটা কি হবে সেম ওভার বা অন, কিন্তু না, এটাতে শুধু অনলি আনসার হবে কি অন, ওভার যেটা এখানে আনসার হবে না। বলতে পারে কেন, আসো এটা কি ভার, বলো না এটা কি, এটাও কি ভার, এটা কিন্তু ভার, তবে কি ভার বলো, কি ভার, যদি বি বার বলো, বি বার থাকে, কোন ভাব বি বার থাকে, তাহলে আমরা বি বার থাকলে, হ্যালো, হ্যাঁ জুবাইর, ওয়ালাইকুম আসসালাম। ওই রক্ত লাগে নাই, ঠিক আছে, ব্লাড ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, লাগলে আমি জানাবো, হ্যাঁ একটু দেখি। তাইলে আসো বিবার কি, হ্যাঁ সাবজেক্টের পরে যখন বিবার থাকবে, তখন দা থাকলেও সেখানে আমরা ওভার না বসিয়ে সবসময় কি বসাবো on। আর যখন যে কোনো বার বসে তখন ওভার অন থাকলে ওভার অন দুটোই শুদ্ধ, ওভার কে কি দিব রাইট। কনফিউজ কোশ্চেন গুলো এভাবেই বুঝতে হবে, এগুলো কনফিউজড কোয়েশ্চেন, আনসার দেখবে এখানে অন দেওয়া আছে, তুমি বলবে ওভার তো শুদ্ধ, স্যার আমার বলেছে ওভার, মারামারি করবো, বুঝতে হবে এখানে কি আছে, বিবার আছে, ক্লিয়ার, এগুলো বিবার, মানে বিবার বেশি মেইন বার বেশি, স্বাভাবিক বার, কি বার স্বাভাবিক। যেমন এখানে আই স্পিক না চোখ হতে পারে, চ্যাল হতে পারে, যেটাও এখানে ওই রুলস গুলো অ্যাপ্লাই হবে। দা ডিটারমাইনার না থাকলে ভাই, ডিটারমাইনার থাকলে কি ওভার বা অন, কিন্তু বি বার থাকলে, ডিটারমাইনার থাকলে কি হবে বলো না, আর এটা ওই যখন ডিটারমাইনার থাকে তখনই অনটা আসে, এই বি বারটা আসে, ক্লিয়ার। মানে সে ফোনে আছে, আম অন দা ফোন, বলো না আম অন দা ফোন, চলো মান ভাই আমি কথা আছে, এই জন্য আমি এখন কথা বলতেছিলাম, আমাদের বললাম আম অন দা ফোন, একটু আম অন দা ফোন, ওকে বুঝছো কিনা বলো, বুঝে আসছে?
স্যার হ্যাঁ বলো স্যার। ওখানে আই স্পিক বাই টেলিফোন লেখছেন যে ওখানে বাই দ্বারা বোঝাচ্ছে, তাইলে দা ফোন লেখছেন যেখানে বাই দেওয়া যাবে না? না না, তো বলো না দাটা হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনার আসলে ও বাই বলা যায় না। জি, আচ্ছা। অন বা ওভার, মানে ওভার বা অন, ঠিক আছে, দুটোই শুদ্ধ। কিন্তু যখন বিবার পাবা তখন তোমরা কি করবা, জি ওইখানে স্যার। দাও আছে, তখন তোমরা শুধু ইউজ করবা অন, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ক্লিয়ার? কি পড়াইলাম? ফোন, টেলিফোন, এগুলো বলছে। এরপর আসো, এরপরে যে ব্যবহার গুলা তোমরা এগুলা সচরাচর পারো, সচরাচর কি পারো, এটা নিয়ে তেমন ঝামেলা, ভালো করে বুঝো, তেমন কি ঝামেলা। যেমন ধরো আসে যেটা অফ, অফ, অফ মানে কি এর এর অর্থ দেই। আবার যদি আসে ডাবল এফ, অফ, অফ মানে কি দূরে বলতে, এগুলো বুঝাই। জাস্ট এগুলো অর্থ জানলে কি হবে। এরপর ধরো অ্যালং, হ্যাঁ, অ্যালং মানে কি রে, বরাবর, বরাবর। তারপর উইথ, উইদাউট, উইথ মানে কি সাথে বুঝাই। অ্যাবাউট মানে কি, অ্যাবাউট এর দুই অর্থ, একটা হচ্ছে সম্পর্কে, আর একটা হচ্ছে প্রায় অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? প্রায়। যেমন ধরো আমাদের চট্টগ্রামে প্রায় কতজন লোক আছে, বললাম আর কি, অ্যাবাউট মনে করো 7 মিলিয়ন। 7 তো মিলিয়ন না, আরো বেশি হবে। 2 কোটি হবে না? 1.5 কোটি হবে। হ্যাঁ, 1.5 কোটি হবে না? তো 15 মিলিয়ন ধরো। হ্যাঁ, 15 মিলিয়ন। এই যে মনে করো এখানে এসটা কি সম্পর্ক বোঝাইছে না, প্রায়, প্রায়। তাহলে প্রায় ব্যবহার হতে কি ইউজ হয় ব্যবহার হিসেবে, অ্যাবাউট ইউজ। বুঝছো? তারপর উইদাউট জানা আছে, এগুলো সবগুলো কি জানা আছে। এখন আমি চলে যাই বাকি যেগুলো আছে তোমার ব্যবহার, এগুলো সহজ, আমর তেমন কঠিন কোনো বিষয় না। আমরা এখন চলে যাবো যেটাতে, সেটা হচ্ছে তোমার, লিখো অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলতে আমরা কি বুঝি? দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হচ্ছে, এটার ক্যাটাগরি হচ্ছে, আমরা যদি বলি কয় ক্যাটাগরি তোমরা মুখস্থ করতে পারবা, ভালো করে বুঝো। এটা তোমরা বিভিন্ন বইয়েতে পাবা। এ, বি, সি, ডি। এ বি সি ডি সিরিয়াল দিয়ে কি শুরু হয়েছে, অ্যাবাইড বাই, বুঝো না, অ্যাবাইড, এ, এ বি সি ডি সিরিয়াল দ্বারা কি দেখতে পারে, শুধু বিভিন্ন বই না, সব বই ধরতে গেলে সব বইতে কি শুরু হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এ বি সি সিরিয়ালে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গুলো শুরু হয়েছে। যেমন 45তম বিসিএস ছিল অ্যাড হেয়ার টু, বলো অ্যাড, তাহলে কোন সিরিয়ালে আসছে, এ সিরিয়াল। তো অ্যাড হেয়ার এর সাথে কি হয়, টু হলো, বলো না, অ্যাড এর সাথে কি হয়, টু হয়। তো এটা একটা শেখার মাধ্যম। এই মাধ্যমটা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের একটা মেমোরাইজিং পার্ট, কি পার্ট, মেমোরা, মুখস্থ করার পার্ট। এটা আসলে আমার পড়ানোর কথা না, এটা তোমরাই কি শিখবা। এটা আমি তোমাদেরকে একদম মানে খাওয়াই দিতে পারবো না। এটা তোমাদেরকে শিখতে হবে। তা আমি তোমাদেরকে ওয়েটা দিচ্ছি, বেস্ট ওয়েটা, কয়েকটা ওয়ে বলতেছি, তোমরা বলিও কোন ওয়েটা তোমাদের জন্য ভালো, তারপর তো আমি বলবোই
তোমাদের কোনটা ভালো লাগে এটা আগে ইউজ করবে, হ্যাঁ? যে এ বি সি ডি সিরিয়াল, এটা হলো ঘট বাঁধা, প্রতিদিন পড়তে হবে। পড়তে পড়তে দেখা যাবে এ সিরিয়াল পড়তে পড়তে বি সিরিয়াল ভুলে গেছি, বি সিরিয়াল পরে সি সিরিয়াল হয়ে গেছি, আবার এ বি সিরিয়াল কি ভুলে গেছি। এটাই নিয়ম। কিভাবে এগুলো আয়ত্ত করবো এটা আমি বলে দিব, ওই কৌশল বলে দিব, তোমাকে আগে বলে নি। এটা হচ্ছে একটা ক্যাটাগরি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শেখার একটা ওয়ে। 2 নাম্বার হচ্ছে ওয়ান্ট। বলো কি ওয়ান্ট বলতে? মনে করো যেমন অ্যাডহেয়ার, কি অ্যাডহেয়ার, যেমন ধরো হার্মফল। তো এইসব ওয়ার্ডের পরে কি বসে? টু বসে। মানে ওয়ার্ড মানে এটার পরে কি বসে? টু। এরকম হাজার হাজার ওয়ার্ড থাকতে পারে, শত শত কি ওয়ার্ড থাকবে, অর্থ মিলবে না। সবগুলো ওয়ার্ডের পরে কি বসে? টু বসে। অনেকগুলো ওয়ার্ডের পরে কি বসে? ফর বসে। অনেকগুলো ওয়ার্ডের পরে কি বসে? ইন বসে। কথা বলছো না? অনেকগুলো ওয়ার্ডের পরে কি বসে? ইন বসে। এরকম শিখা, এটা একটা আবার নিয়ম। এভাবেও তুমি কি করতে পারো? শিখতে পারো। বিভিন্ন বইতে এভাবে আছে, এটাও আছে, এটাও আছে, বলো না? এটাও আছে, এটাও আছে। এরপর একটা আসো, এরপর আমরা অ্যাপ্রোভেট শিখতে পারি অর্থ দিয়ে। কি দিয়ে? যেমন ধরো একটা উদাহরণ দিই, অর্থ দিয়ে মানে কি? মনে করো একটা অর্থ বাংলা আমরা জানলাম প্রত্যাশা। বলো প্রত্যাশা করা, প্রত্যাশা বা প্রত্যাশা করা। এই যে প্রত্যাশা একটা বাংলা ওয়ার্ড শিখলাম, হ্যাঁ? এই প্রত্যাশা ওয়ার্ডের সাথে প্রত্যাশা যত ইংরেজি ওয়ার্ড আছে সবার সাথে কি বসবে? ফর বসবে। এটাও শিখতে পারো তুমি। যেমন প্রত্যাশা ইংলিশ হচ্ছে তোমার ধরো অ্যাম্বিশন। বলো না? অ্যাম্বিশন। প্রত্যাশা ইংলিশ মনে করো লং। প্রত্যাশা ইংলিশ মনে করো ডিজায়ার। বলো না? কি প্রত্যাশা ইংলিশ মনে করো কি? হোপ। প্রত্যাশা ইংলিশ মনে করো গ্রিট। এই যে ওয়ার্ড গুলা সিনোনিমের মতো আর কি, এই ওয়ার্ড গুলার সহ ফর সহকারে এগুলো অর্থ অর্থ কি? প্রত্যাশা করা। বলো কি করা? প্রত্যাশা। আই আস ফর দ্য আনসার, আমি আপনার কাছে, বা আই আস্ক ফর দ্য আনসার ফ্রম ইউ, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি কি করি? কামনা করি, প্রত্যাশা করি। তারপর অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন ফর গেটিং আ জব। গেটিং জব পাওয়া, এটা আমার প্রত্যাশা। বলো না? দিস ইজ মাই অ্যাম্বিশন ফর গেটিং জব, দিস ইজ মাই অ্যাম্বিশন ফর গেটিং জব। অ্যাম্বিশন পরে কি হবে? ফর হবে। তাহলে তুমি কি দিয়ে শিখতে পারো? অর্থ দিয়ে শিখতে পারো। আবার তোমার যদি ভালো না লাগে অর্থ, তাহলে ওয়ার্ড দিয়ে শিখতে পারো। এটাও যদি তোমার ভালো না লাগে এবিসিডি সিরিয়াল দিয়ে শিখো। তাহলে অর্থ দিয়ে ভালো, কি দিয়ে ভালো? যেমন বঞ্চিত। বলো না? বঞ্চিত। বঞ্চিত যত ইংরেজি ওয়ার্ড আছে সবগুলোর সাথে অফ কি হয়? যেমন ধরো ঘটিত। বলো ঘটিত যত ইংরেজি ওয়ার্ড আছে, যেমন মেক। বলো মেক অফ। মনে করো বিল্ড, বিল্ড অফ। কম্পোজ। বলো না? কম্পোজ অফ। সবগুলোর সাথে কি হবে? অফ। কারণ গঠিত, গঠিত যত ইংরেজি আছে সবগুলোর সাথে কি? অফ। তোমাদের কাছে কোনটা ভালো লাগে? অর্থ? রে অর্থ, অর্থই বেটার। তাহলে আমরা অর্থ কয়েকটা লিখে দিই, কি বলো? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, কৌশল তো বলবো, এইটা তো আমরা নিয়েছি। তা আমি তোমাদেরকে অর্থই বলবো, কারণ হচ্ছে অর্থ শিখতে পারলে সুবিধা আছে। ইংরেজি মেকিং করার একটা অ্যাবিলিটি বাড়ে এবং খুব জানাশোনা হয়। ক্লিয়ার? তো এখান থেকেই প্রশ্ন, প্রিভিয়াস কোশ্চেন বারবার এগুলাই আসে। এগুলো তো আরেকটা সহজ, অ্যাপ্রোভেট প্রেপোজিশন আবার গ্রুপ ভার্বে অন্তর্ভুক্ত। বলো না? গ্রুপ ভার্বের, কারণ গ্রুপ ভার্ব কাকে বলে? ভার্ব প্লাস প্রেপোজিশন। বলো না? ভার্ব প্লাস অ্যাপ্রোভেট প্রেপোজিশন কাকে বলে? ভার্ব প্লাস প্রেপোজিশন, নাউন প্লাস প্রেপোজিশন, অ্যাডজেক্টিভ প্লাস প্রেপোজিশন। গ্রুপ ভার্ব কই? ভালো করে বুঝো। হ্যাঁ, অ্যাপ্রোভেট প্রেপোজিশন 3 ধরনের। এই কই ধরনের? 3 ধরনের। ভালো করে খেয়াল করো। এক নাম্বার হচ্ছে তোমার নাউন প্লাস প্রেপোজিশন, এরপর হচ্ছে ভার্ব প্লাস কি? প্রেপোজিশন, আবার কি? অ্যাডজেক্টিভ প্লাস। এই 3 ওয়ার্ডের সাথে মূলত প্রেপোজিশন বসে, আর কোন ওয়ার্ডের সাথে প্রেপোজিশন হয় না।
দেখাতে পারবো না। আর এখানে বার প্লাস প্রেপোজিশন, এটা একটা নাম আছে। এবার এই যে বুঝছো, এগুলোকে বলা হয় কি, বলো না, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এগুলো জানতে হবে, কেউ জিজ্ঞাসা করলে তো ঘুম মারলে বের হবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি, কেমনে ঘটনা, নাউন প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস প্রেপোজিশন, এডজেক্টিভ প্লাস কি প্রেপোজিশন। আমি তোমাদের দেখাবো বাস্তব। তবে এখান থেকে 3 ওয়ার্ড থেকে একটারে কি বলে, গ্রুপ ভার্ব বলে। ওটা কোনটা, ভার্ব প্লাস, কারণ গ্রুপ ভার্বের গঠনই আমরা পড়ে আসছি। গ্রুপ ভার্ব কাকে বলে, ভার্ব প্লাস প্রেপোজিশন। হলো না, লুক আফটার, হলো না, লুক আফটার। লুক আফটার মানে কি করা, দেখাশোনা করা। লুক ইনটু মানে কি, তন্ন তন্ন করে খোঁজা। লুক ইনটু মানে কি, রেগুলার গ্রুপ ভার্ব। এক এক প্রেপোজিশন হলে এক এক অর্থ দেয়, এক এক প্রেপোজিশন হলে কি এক এক অর্থ। গ্রুপ ভার্ব মানে একটা ওয়ার্ডের সাথে ভিন্ন ভিন্ন কি প্রেপোজিশন বসতে পারে। যে ব্রিং আউট, ব্রিং অ্যাবাউট, বুঝছো না, এক একটার সাথে কি এক এক অর্থ দেয়। এগুলো তোমার জানা দরকার। এটাই বলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কয় ধরনের, 3 ধরনের পাইলাম আমি। নাউন প্লাস প্রেপোজিশন, ভার্ব প্লাস প্রেপোজিশন। আর শেখার কৌশল কয়টা আছে, 3টা। এবিসি সিরিয়ালি শিখতে পারি। আবার কতগুলো ওয়ার্ড আছে তার সাথে টু বসে, কতগুলো ওয়ার্ড আছে তার সাথে ফর বসে, কতগুলো ওয়ার্ড আছে তার সাথে কি বলে ইন বসে, এরকম অফ ইন বা এগুলোই পরীক্ষায় কি আসে। এগুলো তোমাদের বিভিন্ন বইয়ে দেওয়া। আরেকটা হচ্ছে অর্থবোধ, যে অর্থ অনুযায়ী যা আসবে সব কি, বুঝছো। এখন আসো আমরা অর্থনীতি কিছু, আচ্ছা তার আগে আমরা এটা আয়ত্ত করার কৌশলটা শিখি। হ্যাঁ, মানে আমাকে এত বড় লেসন তো আমার পক্ষে সম্ভব না। আমি কি করি, পরীক্ষার সামনে এত করা করবো, মুখস্থ করবো, এগুলো কিছুই মনে থাকে না, মনে না থাকার মতো। প্রাগনিশন ব্যবহার যে যত বেশি জানবে তার ইংরেজি নলেজ অনেক স্কিল ভালো। আর প্রাগনিশন ব্যবহার যা কম জানবে এর বালা না। স্ট্যান্ডার্ড ইংরেজি বলতে পারবে না, এগুলো আই গো, আই কাম, আই এই ছাড়া আর কোন ইংরেজি তার পক্ষে বানানো সম্ভব না। বুম মারলে ইংরেজি বের হবে, কেন, কারণ সে জানে না, এর চেয়ে ব্রড এন্ড সেন্টেন্স তৈরি করতে পারে না। এই জন্য আমাদেরকে কৌশল করতে হবে যে পরীক্ষার জন্য, এক্সামের জন্য কিভাবে আমরা করতে পারি। 1 নাম্বার আসো, 1 নাম্বার কাজ এই প্রেপোজিশনের জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা বিসমিল্লাতেই প্রিভিয়াস যা কোশ্চেন আছে, বলো না, প্রিভিয়াস কোশ্চেন সব পড়ে দেবে। এটা এটা থেকে তোমরা 99% কমন পাবা, 99%। একেবারে জবের যা, জব ভার্সিটি যা আছে প্রিভিয়াস সব পড়ে ফেলতো। এটা হলো তোমার জন্য 1 নাম্বার কৌশল। সময় কম, 99% কমন নিয়ে আসবে। পরীক্ষার আগের কাজ হচ্ছে এটা। 2 নাম্বার কাজ আমি চালিয়ে যাবো। প্রথম কাজটা এটা, যদি 1 নাম্বার কাজ আমার যে কোনো সময় 1 নাম্বার কাজ আমার ফিল আপ হয়ে গেছে, এখন আমি 2 নাম্বার কাজ করি। 2 নাম্বার কাজ হচ্ছে ওই যে এ বি সি সিরিয়াল, বলো না, আছে না এবিসি সিরিয়াল, এখানের মধ্যে কিছু নোট করবা। নোটটা কিভাবে, মনে করো একটা ওয়ার্ড আছে অ্যাবাইট, বলো এই অ্যাবাইডের উপরে কি হতে পারে, বায়ও হতে পারে, আবার কি ইনও হতে পারে। তোমার কাজ হচ্ছে এরকম ওয়ার্ড আছে না, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, বলো না, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, আচ্ছা না, একটা ওয়ার্ড, ওটা বসছে 2টা ব্যবধান, কিন্তু এগুলা বলে কি আসে, এগুলোর কি জানতে হবে অর্থ। তো পুরা এবিসি বেশি নাই, 2-3 পেজ লেখলে 2-3 পেজ হবে। তো তুমি এ থেকে জেড পর্যন্ত সবগুলো এরকম যেসব ওয়ার্ডের 1টা 2টা 3টা 4টা আছে এগুলোকে আলাদা করে একটা নোট করে ফেলবো। এই কারণ অ্যাভয়েড বাই দ্বারা এক জিনিস বোঝায়, অ্যাভয়েড ইন দ্বারা কি আরেক জিনিস বোঝায়। বুঝতে পারছি, অর্থ সহকারে লিখবা।
অ্যাভয়েড বাই হলে কি, অ্যাভয়েড ইন হলে কি। এভাবে টান দিয়ে ওয়ার্ডটা বাই লিখবা, ইন লিখবা, ভাষা অর্থটা লিখবা। এক্সাম্পল লেখা প্রয়োজন, অ্যাডমিট টু কোন জায়গায় ভর্তি হওয়া, অ্যাডমিট অফ কোনো জিনিস স্বীকার করা। প্রশ্ন যদি এরকম হয় যে আই ড্যাশ অফ মাই ক্রাইম, তুমি দিলা আই অ্যাডমিট টু মাই ক্রাইম, এটা হইছে কি হবে, অ্যাডমিট অফ মাই ক্রাইম, আমি আমার অপরাধ কি করি, স্বীকার। কথা বলছো না? তাহলে আমাকে সেন্টেন্সের লাইন বুঝে কি নিতে হচ্ছে, অফ নিব না টু নিব, এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, আই মেনটেন, বলো আই মেনটেন টু অ্যাবাইড ড্যাশ দ্য রুলস এন্ড রেগুলেশনস, তাহলে কি হবে, বাই। বাই দ্বারা কি বুঝাই, রুলস এন্ড রেগুলেশন কি করা, মেনটেন করা বুঝি। মনে অফ করবি বড় স্টপ করি, বুঝছো, রুলস এন্ড। তাহলে তোমাকে এই নোটটা তুমি যদি তোমার সময় থাকে যে আমার 2-3 মাস সময় আছে, এইভাবে নোট করবা, সব দিন যে গুছাই ফেলবা, পরীক্ষা দিতে মজা পাইবা। গুছানো নাই, কিছু নেই, পরীক্ষা দিয়ে দৌড় মারো, 2,000-3,000 টাকা খরচ করে লাভ আছে? টাকা তো রে ভাই এখান থেকে। এই জন্য আগে থেকেই সব সাবজেক্ট গুছাই নিবে, ম্যাথ আর ইংলিশ যেগুলো মেমোরাইজিং পার্ট, যাতে তুমি মানে পরীক্ষার আগে উল্টাই যেতে পারো, কমন পেয়ে যাবে। সবচেয়ে জবের যে মূল হাতিয়ার সেটা হচ্ছে রিভাইজ কৌশল। কি কৌশল, পরীক্ষা দিলে বুঝতে পারবে, রিভাইজ কৌশল। কিংবা ভাই পারতাম তো, পারতাম, একটু দেখলোই তো, সে ভুলে গেছি না, ওই যে রিভাইসের অভাব, কষ্ট কিন্তু রিভাইসের অভাবে কি ভুলে গেছে। জব দরকার হলে তুমি পরিশ্রম করো, ঠিক আছে। আর গঠনতান্ত্রিক বসে থাকে বইয়ে পড়লে হয়, গঠনতান্ত্রিক কি করতে হবে, কৌশলী পড়াশোনা, মেধাও লাগবে, কৌশলও লাগবে। একদম হাড়ভাঙ্গা পরিশ্রমের সবাই টিকে, বহুত আমরা দেখেছি, বহুত পরিশ্রম করছে কিন্তু টিকেন, কারণ এলএমএলএস লাইফ। কারণ যেহেতু জবের পরে অনেক আমাকে কৌশল করে কি আনতে হবে, সিস্টেম করে নিয়ে আসতে, বুঝছো। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আমরা 1-2, 1 নাম্বার কাজ প্রিভিয়াস প্রশ্ন পড়ে ফেলা, 2 নাম্বার কাজ কি, 3 নাম্বার হচ্ছে আমরা ওই অর্থভেদে পড়বো, কি ভেদে, অর্থ। এই 3টা কাজ করবা, এনাফ, আর লাগবে না। এইটুকু বললেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন তোমার কাছে সহজ করো। আর এগুলা একদিনে পড়লে হবে না, দৈনিক পড়তে হবে। কিছু পড়া আছে দৈনিক, ভোকাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম যেটা বোঝায় আমরা, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তারপর হচ্ছে সাব ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং। আমরা দেখবো ভুলো বছর একবার স্পেলিং করে দেখিনি, অথচ এটা আসে। এখান থেকে তোমার জরুরি 5 মিনিট, আমি লেখা বানাতে কারণ আমি এগুলো লিখলে অনেক টাইম লাগবে, আমি বলে দেবো, কালেক্ট করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে কি বলছি, স্পেলিং, স্পেলিং পড়ো, পড়োই না দেখো, পরীক্ষার আগে পড়তে যাবে, এরপরে মিস করে বসে থাকবে। প্রথমে কি করবা, যে ওয়ার্ড গুলো তুমি পারো না স্পেলিং, এগুলো আন্ডারলাইন করে ফেলবে, পরীক্ষার এগুলো দেখে যাবে, পড়া কমাই ফেলতে হবে। তারপর তোমার আস্তে আস্তে দেখবা এগুলো দেখতে দেখতে তোমার কাছে সহজ মনে হচ্ছে, তখন তুমি এরপরে আরো কঠিন আছে না যেগুলো পারো, এগুলো ডাবল স্টার মারতে হবে, যেগুলো পারি এগুলো আরো দেখতে হবে। ওরা আস্তে আস্তে দাগায় দাগায় কি কমাই নিয়ে আসতে হবে, এটা হচ্ছে নিয়ম, নাহলে পারা যাবে। তাহলে এক্সামের জন্য আমরা কি করতে পারি, এই 3টে স্টেপ এই প্রেপোজিশনের জন্য লাগবে, বুঝছো। এরপরে আসো অর্থ, দেখাই অর্থটা একটু দেখাই, অর্থবিধি কিভাবে আসে আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন একটু খেয়াল করি। মনে করো আমি এখানে লিখছি প্রত্যাশা বা প্রত্যাশা করা, বলো প্রত্যাশা রোগে, এখানে আমি লিখছি মনে করো প্রত্যাশী, প্রত্যাশী। প্রত্যাশা শব্দটা কি, নাউন, আর প্রত্যাশী শব্দটা কি, অ্যাডজেক্টিভ। ওই শব্দটা কি, নাউন, আর ওটা কি, অ্যাডজেক্টিভ। যেমন ধরো প্রত্যাশার জন্য ইংরেজিতে কি হয়, ফর হয়, আর প্রত্যাশীর জন্য ইংলিশে কি হয়, অহ। যেমন ধরো অ্যাম্বিশন,
অ্যাম্বিশনের সাথে কি হবে? ফর। যেমন ধরো অ্যাসপাইরেশন, ক্রেভ, ডিজায়ার, হোপ, গ্রেট। আরো আছে, লিখলাম না? এগুলোর সাথে কি হবে? ফর হবে, বলো না? আর এদিকে দেখো, অ্যাম্বিশনস, বলো। ও, প্রত্যাশী। যেমন পড়ছি আমরা ওইখানে কি গ্রেট, বলো না? দেখি, ইউ আর গ্রেডি অফ মানি। বেটা টাকা লোভী মানুষ, টাকার লোভ তোর বেশি। ইউ আর গ্রেডি অফ মানি। গ্রেডি, গ্রেট ফর, গ্রেট ফর মানি, গ্রেডি অফ মানি। বুঝছো না? গ্রেট মানে কি? নাউন। গ্রেডি মানে কি? অ্যাডজেক্টিভ। যেমন ওইখানে পড়ছে কি ডিজায়ার, বলো না? ডিজায়ার, এখানে আমরা ডিজায়ার আস পড়তে পারি। ওইখানে কি পড়ছি? হোপ। এখানে কি? হোপ। তাহলে আমরা বাংলা ওয়ার্ড কি শিখতে পারি, পারবো না? তাহলে এটা একটা বিষয়। তারপর কোনো ভয়, বলো না? ভয়, ভয় ইংরেজি কি? আফ্রেড, বলো না? আফ্রেড অফ। ফিয়ার, ফিয়ার হতে কি? ভয়, তো ফিয়ার অফ। তো ভয় যদি ইংরেজিতে সবার সাথে কি হবে? অফ। যেমন অভাব, বলো না? অভাব, অভাব মানে কি? ওয়ান্ট, বলো না? ওয়ান্ট মানে চাওয়া, চাওয়া মানে তো অভাব। ওয়ান্ট অফ, ল্যাক অফ, বলো না? ওয়ান্ট অফ, ল্যাক অফ, উইক অফ, ইগনোরেন্ট অফ। সবগুলো দ্বারা কি বোঝায়? অভাব বুঝে। ইগনোরেন্ট মানে অজ্ঞতা, অজ্ঞতা মানে যার জ্ঞান নেই, এর তো অভাব। জ্ঞান না থাকার কারণে সে জ্ঞানের অভাবে মরতেছে। উইক, তুমি খাওয়ার অভাবে মরতেছো, উইক অফ। ঠিক আছে? ইউ আর উইক অফ নলেজ, ইউ আর উইক অফ নলেজ। এইভাবে আমরা চাইলে কি করতে পারি? অর্থ অনুযায়ী আমরা এগুলো শিখতে পারি। এটা আমি আজ থেকে 2022 সালে নোটটা করেছিলাম এবং আমার বইতে আমি লিখেছিলাম, ইংলিশ প্রো, আমার ইংরেজি যে বইটা, ওই বইটাতে আমি লিখেছিলাম। আমার আমার তো 7 বুকস, 7টা বইটার রাইটার। বুঝতে পারছি। এর মধ্যে ইংলিশ একটা বই আমি 2022 সালে কি পাবলিশ করেছিলাম। স্টক আউট হয়ে গেছে, আমার কাছে 20-30টা বই এমনি রয়ে গেছে বাসায়, বাজারে শেষ হয়ে গেছে। আমি সময় পাইতেছি না, এটা নতুন করে পাবলিশ করার কি সময় পাচ্ছি না। ব্যস্ত, খুব ব্যস্ত, সময় দিতে হবে, ওরা আলাদা লোক লাগে। তো এই জন্য একটু সময় নিচ্ছে, আর একটু কিছু এডিশন করে বের করবো। তো ওইটাতে আমি লিখেছিলাম 2022 সালে। তো 22 সালে এটা আমি লিখে বইটা থেকে আবার স্ক্রিনশট দিয়ে আমি আবার জাকির স্পিসিস একটা পেজ আছে, ওইখানে আমি আপলোড করেছি। প্রায় ওইখানে প্রায় মনে করো 15 লক্ষর মতো কি আছে, ওরা এটা আপলোড করে একদম ছড়াই দিচ্ছে। 15 লক্ষ স্টুডেন্ট মোটামুটি এটা কালেক্ট করছে। হ্যাঁ, এখন এটা দিলে তোমরা আবার সার্চ করে পাইতেও পারো, আবার নাও পাইতে পারো। তো এটা আমি এত অনেকগুলো লেখা, দ্যাট ইজ নট পসিবল এই মুহূর্তে লেখা। এতগুলো পড়া লেখা সম্ভব? সম্ভব? সম্ভব না। তো আমি তোমাদেরকে তোমাদের শিখার উদ্দেশ্যে আমি তোমার বলে দিচ্ছি, তুমি ওইভাবে কি করবা, নোটটা করে ফেলবা। এবং তোমার ওইখান থেকে সংগ্রহ, আজকেও সকালে তো আমরা প্রেপোজিশন পড়াইছি, ঠিক আছে? অলরেডি আমি এটা আমার ইয়াতে আইডি তো দিয়ে ফেলছি। আজকে ক্লাসের পড়াটা, নোটটা, পুরো নোটটা, শুধু এটা নয়, পুরো নোটটা আজকে কি দিয়েছি। তোমরা এখান থেকে কি করে নিবা? সেভ করে নিবা। পারবা না? এটা আমি বলতেছি, পারবা তো? এটা পারবো তো? পারা যাবে না? তো তোমরা এই যে আমার নাম অনুযায়ী লিখে রাখো। দেখবা আমার একটা ছবি আছে এখানে,
হ্যাঁ, আমার নাম সার্চ দিলেই তোমরা কি পেয়ে যাবা? এই এরকম, হ্যাঁ এরকম একটা ছবি আছে, দেখিনি। হ্যাঁ, এটার মধ্যে একদম আজকে এটা দিয়েছি, এই মাত্র 2-4 ঘন্টা হয়েছে, 2টা বাজে দিয়েছি। সেখান থেকে তোমরা কি করবা, পুরো লেকচারটা আজকে যে লেকচারটা দিয়েছি ওই শিট গুলা তোমার জন্য কি হবে, সহায়ক হবে। এখানে লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। অনলাইনে যারা আছো তারাও দেখতে পাচ্ছ, তোমরা কি করবা, মুস্তাকিম পাঠান দিয়ে, এই তো নোটটা ওই তো পেয়ে গেছে, আছে না, লেখা আছে প্রেপোজিশন, আছে হেডলাইনে দেওয়া আছে, ও পেয়ে গেছে। তো তোমরা কি করবা, এগুলা কমেন্ট টমেন্ট করিস বেটা, বুঝুম কেমন পাইছিস, যে কমেন্ট করতে হবে যে আমরা ডান, এডও দেস না ডানও দেস না, কিছুই দেস, শেয়ার দিয়ে নিজের আয়াতে রেখে দিবা, কমেন্ট করে দিবা যে আমরা কততম বিসিএস, এঙ্গেজমেন্ট হয়ে যাবে। শেষ আমাদের, আমরা এই জন্য তো, বুঝছো, ধরো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনটা তোমার যেটা ভালো লাগে, বাকিগুলো আমাদের বইতে আছে, আমরা এইভাবে করতে পারি। সুন্দর করে গ্রাফস আকারে আমি পড়াটা দিয়েছি, কি আকারে, গ্রাফস আকারে, পুরো নোটটাই গ্রাফস আকারে আছে, খেয়াল করি। হ্যাঁ, শেষের দিকে আছে, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, এটাই, এটা পুরো তো যাও না, ঢুকো ভিতরে। ওকে, অনলাইন তারা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, সামওয়ান একজন বলো। জি স্যার। আচ্ছা, ওকে। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। আমি নোটটা শেয়ার করেছি, তোমরা এখান থেকে নোটটা কালেক্ট করে নিতে পারো, যাতে তোমাদের সামনে পরীক্ষা যেত ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।